বাংলাদেশের মার্কিন দূতাবাসের রাজনৈতিক যিনি কর্মকর্তা স্টুয়ার্ট, তিনি ছুটে গেলেন মামুনুল হক, অর্থাৎ খেলাফত মজলিসের বা ইসলামী, সোজা কথায় বললে যারা বাংলাদেশে এই মুহূর্তে বা আরো আগে থেকেই ইসলামী জঙ্গিবাদের নামে, ইসলাম প্রচারের নামে, ধর্মের নামে যারা বাংলাদেশে জঙ্গিবাদের চর্চা করছে, সেই মাওলানা মামুনুল হকের চেম্বারে বা কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করলেন। কিন্তু কেন? তারা বলেছে ডিজিটাল সিস্টেম নিয়ে তাদেরকে কিছু ধারণা দেওয়া, তাদের দক্ষতা বাড়ানো, কিন্তু আড়ালে কি আছে শুনবো, শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সঙ্গে আছেন রোকেয়া প্রাচী, রাজনৈতিক বিশ্লেষক, অভিনয় শিল্পী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন খুবই এই মুহূর্তে সক্রিয় এবং বলিষ্ঠ একজন নেত্রী। আমি আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। জি আপনি নিশ্চয়ই ভূমিকা শুনছিলেন, আপনি যদি জি আপনার মতো করে বলেন কি দেখছেন, এটা কি সাধারণ ভাবেই দেখবেন নাকি এর আড়ালে আবডালে কিছু থাকতে পারে? আপনার বিশ্লেষণ শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার সকল দর্শকদের। দেখেন, খেলাফত মজলিসের যে আমির মামুনুল হক, তারা ভীষণ ধর্ম নিয়ে কথা বলেন। তো মুসলমান রাষ্ট্রগুলোতে যারা মানে যুদ্ধ বাদিয়ে সেখানকার নারী পুরুষ শিশুদেরকে মানে নিরীহ নিষ্পাপ মানুষদেরকে হত্যা করছে, সেখানে কিন্তু মামুনুল হকদের ধর্মের যে হৃদয় সেটি কাঁপে না। তার মানে এই যে কথাগুলো বলে ধর্ম নিয়ে, সেগুলো সবই বলা যায় যে মিথ্যাচার করা। আর মামুনুল হক যারা খেলাফত মজলিসের আদর্শ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা বাংলাদেশে এই পর্যন্ত যতবারই কথা বলেছে সেখানে সংস্কৃতির বিপক্ষে, আধুনিকতার বিপক্ষে, মুক্ত প্রগতিশীলতার বিপক্ষে, নারীর স্বাধীনতার বিপক্ষে। তো এরকম একটি ব্যক্তির সাথে যখন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস্টার জেমস স্টুয়ার্ট দেখা করেন, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে দেশের মানুষের জন্য কোনো ভালো কিছু নেই। এর মধ্যে আবারও গভীর ষড়যন্ত্রই দেখতে পাই আমি। কারণ একজন আধুনিক মনস্ক ব্যক্তি যে মানুষের জন্য কথা বলে, সেই ব্যক্তির সাথে দেখা করলে না হয় আমি একটুখানি সান্ত্বনা পেতাম কিংবা আশার আলো থাকতো যে নিশ্চয়ই দেশ ও জাতির কল্যাণে আধুনিক বা বিজ্ঞান মনস্ক কিছু ভাবছে। কিন্তু মামুনুল হকের কাছ থেকে আমরা কোন বিজ্ঞান মনস্কতা, কোন আধুনিকতা, কোন মুক্ত প্রগতিশীলতা বা রাষ্ট্রের কল্যাণে কোন বক্তব্যের সাথে আসলে আমরা সহমত হব? তো সে কারণে আমার মনে হয় এই বিষয়টি হচ্ছে তাদের যে এজেন্ডা, সবসময় মামুনুল হক এবং জামাত ইসলামের আরো অন্য যারা আছে সকলের যে এজেন্ডা, আবারও জুলাই আগস্ট সময় এসেছে, আমরা দেখেছি মামুনুল হকের অবস্থান। তো সেখানে আসলে আবারও বাংলাদেশটা যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, পাকিস্তানের একটা মতাদর্শের ছাপ আমরা দেখছি, তাদের আনাগোনা দেখছি, ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেই বাংলাদেশের জন্য মামুনুল হক আর দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক অবশ্যই বাংলাদেশকে আরেক দফা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার কোনো একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন, আমরা তো এই যে জুলাইতে, 24 জুলাইতে যে আন্দোলন, সেই আন্দোলনের সময় বাংলাদেশের সব জায়গা থেকে যে মাদ্রাসার ছোট ছোট ছাত্র শিক্ষার্থীদের নিয়ে আসা, বড় যে ইমাম সমিতি বা যত কিছু মাদ্রাসার শিক্ষকরা, সবাইকে ঢাকায় এনে আন্দোলনে শরিক হওয়া, তাদেরকে পথা নামানো, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা, এই ক্ষেত্রে মামুনুল হক সহ আরো অন্যদের বড় যে ভূমিকা। তো এখন 5ই আগস্টের পরে যখন শোনা গেল এবং জানা গেল বা এটা প্রমাণিত যে মার্কিন ডিপ স্টেটের মাধ্যমেই মূলত এগুলো হয়েছে, তো ওই জায়গায় একটু আপনি এটা বলবেন কিনা যে একটা হচ্ছে ষড়যন্ত্রের কথা বললেন রাজনৈতিক ভাবে, কিন্তু ধর্মের জায়গাটি আপনি একটু বলেছেন, কিন্তু আরেকটু যে সংস্কৃতির জায়গা থেকে যে ধর্ম ইসলামের নামে যা হচ্ছে, সেই জায়গাটায় মার্কিন দূতাবাস এই মাওলানাদের বা এই ইসলামের মূল্যবোধে যারা জঙ্গিবাদ করছে তাদেরকে আসলে কি উন্নয়ন ঘটাবে? উন্নয়নের কথা বলছে অনেকগুলো ইস্যু আমি দেখলাম, যে তাদের চিন্তার উন্নয়ন করবে, তাদের ডিজিটাল উন্নয়ন করবে, তাদেরকে এআই মানে ডিজিটাল বুদ্ধিভিত্তিক যে চর্চা সেই জায়গা বাড়াবে। তো তারা এগুলো শিখে কি করতে পারে, মানে এটা আপনার একটু ধারণা হয় কিনা?
দেখেন এখানে আমি ইতিমধ্যে কিন্তু কয়েকটি আভাস আমরা দেখে ফেলেছি বাংলাদেশে। যেমন এর মধ্যে আমরা দেখলাম যে জুলাইতে যদি একটু স্মরণ করে দিই ছোট্ট করে, তখন আমরা একটা বড় সংখ্যক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকদের আমরা দেখেছিলাম যারা রাজপথে এসেছিল, এবং তাদের যে বক্তব্য ছিল তখন মনে হচ্ছিল যে তারা খুব অন্ধকারে ছিল, আলোর সন্ধানে তারা বেরিয়েছে। তো 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যখন অন্ধকারময় হয়ে গেল, তখন সেই মানুষগুলো কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সেখানেই দাঁড়িয়ে থাকলো। ডিপ স্টেটের ষড়যন্ত্রের যে নকশা সেখানেই তারা ছিল জুলাইতে, এখনো সেখানেই আছে। দু একজনকে আমরা দেখেছি একটু ভিন্ন কথা বলার চেষ্টা করছে, সেটি কতটা সত্য সেটি নিয়েও সন্দেহ রয়েছে। তবে যেটা আমি বলতে চাই যে এবার আমরা দেখছি ডিপ স্টেট এক ধরনের খেলা খেলছে, আর এই মামুনুল হকদের মতো যে ব্যক্তিরা আছে তারা আসলে ধর্মকে এতদিন যেভাবে ব্যবহার করেছে, আমরা দেখেছি নির্বাচনের আগে নারীর প্রতি, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, সংস্কৃতি এবং সবকিছু মিলে সমাজকে যে জায়গায় তারা স্পষ্টতই ব্যাখ্যা করে বলেছে যে আমাদের মেয়ে ফুটবলার থেকে শুরু করে আমাদের নারীরা, অভিনয় শিল্পীরা বা সঙ্গীত শিল্পীরা, সেই সংস্কৃতি চর্চাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা কিছুদিন আগে দেখলাম যে তাদেরই ইউনুসেরই মেটিকুলাস চক্রান্তের সাথে সম্পৃক্ত কিছু তথাকথিত সংস্কৃতি মানুষজনকে আমরা দেখছি এই ঘন ঘটা কিছু অনুষ্ঠান করছেন। সেই ঘটার মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতির আরেকটা ঘটার ঘন্টা আমি শুনতে পাচ্ছি। আমি জানি না কে কিভাবে নেবে আমার এই বক্তব্য, কিন্তু আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে হঠাৎ করে একটা গ্রুপ খুবই আমরা দেখলাম সেই গুলশান বনানী, সেই স্লিভলেস পড়া সেই সোসাইটির মানুষজন বেশ আনন্দ উচ্ছল নাচ গান করছে এবং এটা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে তো সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে, বাংলাদেশে নারীরা বাইরে গান নাচ করছে বৃষ্টির মধ্যে, যথেষ্ট আধুনিকভাবে জীবনযাপন করছে, এদেশে কোনো জঙ্গি উত্থান হয়নি, এদেশে কোনো মৌলবাদ নেই, এদেশে কেউ নারীদেরকে কোনোভাবে নির্যাতন করছে না, এরকম একটা ন্যারেটিভ বা এরকম একটা ইমেজ উপহার দেওয়ার চেষ্টা করছে তারা। প্রকৃত অর্থে বাংলাদেশের চিত্র তো হচ্ছে সংস্কৃতি চর্চা বন্ধ। সিনেমার মধ্যে আপনি দেখবেন যে একটা তাদের নিজস্ব গ্রুপ ছাড়া কিন্তু খুব একটা কাজ নেই, শিল্পীরা গ্রামে চলে গেছে, কোথাও সেভাবে কোনো কাজ হচ্ছে না, কারণ পুরো বাংলাদেশটাই থমথমে একটা জায়গায়, সেখানে নারীদের নিরাপত্তা কোথায়, শিশুদের নিরাপত্তা কোথায়, ধর্ষণ, কতজন নারী হেনস্থার শিকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা তো আসলে সংখ্যা আমার নতুন করে আসলে বানিয়ে বলার কিছু নেই। সেই রকম একটি আন্তর্জাতিকভাবে যখন এই কথাটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বাংলাদেশে সংস্কৃতি চর্চা বন্ধ, বাংলাদেশে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত, স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই, এই সকল কিছু যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন ডিপ স্টেটের মাধ্যমে এরা আবার নতুন একটি চক্রান্ত করে বোঝানোর চেষ্টা করছে, আবার একটা ফেক পিকচার তারা তৈরি করছে। এই যে ফেক পিকচারটা তৈরি করতে গেলে তো এই মামুনুল হকদের প্রয়োজন, কারণ দুদিন আগে তারা নারীর শুটিং বন্ধ করছে, দুদিন আগে তারা একজন অভিনয় শিল্পী যখন একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে, আর আজকে যখন নাচানাচি করছে কোনো আপত্তি নেই। তার মানে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তৈরি করা এবং এটি মানুষকে দেখানো, মিথ্যাচার করে যে সবকিছু ওকে আছে। এই দিক থেকে আমি বলবো যে ইউনূসের চাইতে তারেক রহমান অনেক বেশি স্মার্ট। উনি স্মার্টলি একটা ফেক পিকচার আমাদের সারা পৃথিবীতে দেখানোর ব্যবস্থা করেছে, এবং সেই দেখানোর ক্ষেত্রে এই মার্কিন দূতাবাসের মতো তাদের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে, যারা জঙ্গিদেরকে সাপোর্ট করে, তা না হলে মামুনুল হকের ব্যাকগ্রাউন্ড কি মার্কিন দূতাবাসের অফিসার জানেন না? এই মামুনুল হক কোন প্রগতিশীলতার কথা বলবে, কোন বাচ্চাদেরকে কোন আধুনিকতা, কোন বিজ্ঞান মনস্কতা শেখাবে, কোন তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করাবে, যেখানে মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত বলাৎকারে শিশুরা মৃত্যুবরণ করছে, ছেলে বাচ্চাদের প্রতিদিনই আমরা কোনো না কোনো খবর পাচ্ছি। কাজেই এদেরকে যখন এই ধরনের কাজের মানে ব্যানারটা হচ্ছে
যে নানান কিছু তথ্য প্রযুক্তি, ডিজিটাল অনেক কিছু, বিজ্ঞান মনস্কতা তাদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আমি ওই ব্যানারটা যেমন জুলাইতে যেমন বঙ্গবন্ধুর ভাষণের অংশ ব্যবহার করে তারা মানুষকে প্রতারিত করেছিল, এখনো এই মামুনুল হকদের হাতে এই ধরনের একটি ফেক ব্যানার তুলে দিয়ে তারা আবারও মানুষদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। এবং এখানে ধর্মকে তারা কদিন আগে কিন্তু খুবই বাজেভাবে ব্যবহার করেছে। এখন তারা দেখছে বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মকে যখন কেউ বিকৃত করে সেটাকে গ্রহণ করে না। কাজে এই যে ধর্মর নামে এই যে রাজনৈতিক বাণিজ্য যারা করেছে, জান্নাতের টিকিট দেয়া এবং নারীকে যারা অত্যন্ত গর্হিত ভাষায় কথা বলেছে, তারা দেখছে তাদের এই জান্নাতের টিকিটের যে মিথ, এটি কাজ করবে না। এখন তারা ধর্মকে অন্যভাবে ব্যবহার করবে। এই যে ব্যানারটি, ফেক ব্যানারের মাধ্যমে তারা আসলে প্রকান্তরে বাংলাদেশের মানে ধর্মচর্চাটাও তো তারা আসলে নষ্ট করছে। ধর্মচর্চা তো যার যার, সেটাও তারা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো বাংলাদেশের বাকি যেটুকু বেঁচে বর্তে আছে সেটাও শেষ করবার। আর এই জুলাইতে যেহেতু বঙ্গবন্ধু কন্যার ঘোষণা এসেছে, তিনি ফিরবেন, কাজে তারা এখন নতুন কিছুর নকশা তৈরি করার কাজে ব্যস্ত। আমাদের সাবধান থাকতে হবে। জি, সাবধান তো থাকতে হবেই। আপনি যেহেতু ধর্মের কথা বললেন এবং ধর্মীয় চর্চার কথা বললেন, ধর্মীয় সংস্কৃতির কথা বললেন, আমরা একেবারেই ধরেন সাধারণ একজন মানুষ হিসেবে তৃণমূলের মানুষদের যে চিন্তাগুলো, সেইটা সূত্র ধরে যদি একটু ছোট করে একটু যদি জানতে চাই বা বুঝতে চাই, সেটা হচ্ছে মামুনুল হকের সঙ্গে যখন মার্কিন দূতাবাসের কর্মকর্তা সাক্ষাৎ করলেন, কিন্তু এর আগে যখন এই মার্কিন সরকার ফিলিস্তিনে হামলা করে, ইরানে হামলা করে, তখন বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মানুষ কিংবা ধর্মভীরু মানুষ, বিশেষ করে অনেক নারীদেরকেও আমরা দেখেছি বোরকা পরে, হিজাব পরে রাজপথে নামতে, মিছিলে নামতে, আন্দোলনে। যদিও আবার রাজনৈতিক ভাবে তারা সেই বোরকা পরে, হিজাব পরে তারা অশ্লীল ভাষায়, হাদির ভাষায় তারা স্লোগান দিচ্ছেন, সেটা এক ধরনের। তো যখন তৃণমূলের মানুষরা, পুরুষ কিংবা হেজাবধারী নারীরা কিংবা বোরকা পরা নারীরা যখন দেখবেন যে আমরা যেই সরকারের বিরুদ্ধে, যেই মার্কিন যারা আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনে, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে, আর সেই দেশটির একজন কর্মকর্তা এসে আমাদের ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে কিনা, এটা আপনার কি মনে হয়? দেখেন, বাংলাদেশের ধর্মপরায়ণ যারা যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তারা কিন্তু অবশ্যই এটা দেখে মর্মাহত হবে এবং হওয়া উচিত। কারণ মামুনুল হকরা কথায় কথায় ধর্মের কথা বলছে, মুসলমানদের জন্য তাদের হৃদয় কাঁদছে। তাহলে ফিলিস্তিনের মুসলমানরা কি মুসলমান নয়? যেসব মুসলমান দেশে মার্কিনীরা হামলা করছে, তারা কি মুসলমান নয়? তো তাদের প্রতি তাদের কেন এখন আজকে কষ্ট হচ্ছে না? এবং সেই দেশের একজন দূতাবাসের কর্মকর্তার সাথে বা সেই দেশের ডিপ স্টেটের সাথে ষড়যন্ত্র করছে। তার মানে এই মামুনুল হকদের যে চরিত্র, সেটাকে আমরা দ্বিচারিতার কথা বললে কম বলা হবে। তারা ধর্মটাকে তাদের রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করছে। তো কাজেই ধর্মের প্রতি তাদের শ্রদ্ধাশীল নেই। তো সাধারণ যে ধর্মপরায়ণ বাংলাদেশের ঘরে ঘরে যে মানুষরা ধর্মকে বিশ্বাস করে, হজ করতে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, তারা কিন্তু এটাকে ভালোভাবে নেবে না, নেওয়া উচিত না। কিন্তু মামুনুল হকদের অনুসারী যারা, তাদের তো আপনি দেখেছেন, তারা তাদেরকে যখন তাদের নেতা বলছে যে নারীরা কেন নেতৃত্ব পাবে, তারা কিন্তু মেনে নিচ্ছে। নারীদেরকে ট্রফি বলছে, তাদের কিছু যায় আসছে না। বা নারীরা সেবাদাসী বলছে, তাতেও কিছু যায় আসছে না। 4টা বিয়ে করতে পারবে, এসব কথা বলছে। মানে নারীদের প্রতি যে অসম্মান জানানো, এবং মানে শিক্ষিত যারা জামাত ইসলামী বা মামুনুল হকদের অনুসারী যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মেয়েদেরকে প্রস্টিটিউট বলছে, তখন এরা প্রতিবাদ করছে না, বরং উল্টো এরা বেগম রোকেয়াকে গালাগাল দিচ্ছে। এবং বঙ্গবন্ধু কন্যা তাদের জন্য যত সুযোগ সুবিধা করে দিল, নারীর ক্ষমতায়ন করে দিল, সেটাকেও তারা ভালোভাবে নিতে পারছে না। অর্থাৎ এই যে একটা নারী গোষ্ঠী তাদের সাথে আছে,
মামুনুল হকদের মতো নেতাদের সাথে আছে, তারা কিন্তু একেবারেই বলা যায় যে মানসিকভাবে একজন মানুষ, মানে একটা মানুষ, কিন্তু সেই মানুষের মধ্যে দেশাত্মবোধ বা ব্যক্তিত্ব, অস্তিত্ব, কিংবা মানে একজন মানুষ হিসেবে মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো, বিকাশগুলো, সেগুলো বোধহয় অনেক আগেই তারা বিসর্জন দিয়েছে। এবং বিসর্জন দেয়াটারই কথা, কারণ এই সকল মানুষের সাথে যে ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং সেখানে কাজ করতে গেলে কিছুই তো আসলে থাকে না। রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, ষড়যন্ত্র করছে, রাষ্ট্র বিক্রি করে দিচ্ছে। তো সেখানে আসলে সাধারণ মানুষকেই উপলব্ধি থেকে প্রতিরোধ করতে হবে। কারণ অসংখ্য নারী মামুনুল হকদের সাথে থেকে তারা তাদের কেন অস্তিত্বের মধ্যে কোনো নাড়া দেয় না,